মোড়ে মোড়ে ছাত্রদের অবস্থান, সন্দেহ হলেই তল্লাশি। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর সড়কে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনের সবগুলো সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দফায় দফায় মিছিল করছেন তারা। সন্দেহ হলেই করা হচ্ছে তল্লাশি। আজ বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, রাসেল স্কয়ার ৩২ নম্বর, মেট্রো শপিং মলের সামনে শুক্রবাদ মোড় ও ২৭ নম্বর রাফা প্লাজার সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারী ছাত্র জনতা। কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে বের হচ্ছেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে আবার ৩২ নম্বরে এসে জড়ো হচ্ছেন তারা। ধানমন্ডি ৩২ নম্বর লেকপাড়ও ছাত্রদের দখলে রয়েছে। তাদের প্রত্যেকের হাতে লাঠি ও পাইপ রয়েছে। ৩২ নম্বর বঙ্গবন্ধু বাড়িতে প্রবেশের সব পথে কাঁটাতারে ব্যারিকেড দেওয়া হয়েছে, যাতে কেউ ঢুকতে না পারে। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্যরা ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। এছাড়া পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্যকে মেট্রো শপিং মলের মোড়ে দেখা গেছে। সেখানকার বঙ্গবন্ধু ভবনের প্রবেশ সড়ক অবরুদ্ধ করে রাখা হয়েছে। 15 আগস্ট জাতীয় শোক দিবসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ধানমন্ডি ৩২ নম্বরে দেখা যায়নি। তবে দুই একজন কালো পোশাকে এলেই তাদের ধাওয়া করতে দেখা যায় ছাত্রদের। কয়েকজনকে মারধরও করা হয়েছে। সকাল 10:30টার দিকে ৩২ নম্বর সড়কে এক যুবককে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে রিকশায় করে তাকে হাসপাতালে পাঠানো হয়। কোনো ব্যক্তিকে সন্দেহ হলে ছাত্ররা তল্লাশি করছেন, মোবাইল ফোনও চেক করছেন। এসব বিষয়ে ছবি তোলা বা ভিডিও না করতে নিষেধ করেছেন ছাত্ররা। এমনকি সড়ক সংলগ্ন বাস থেকে কেউ ছবি তুললে বা ভিডিও করলেও বাস থামিয়ে হেনস্থা করা হচ্ছে। কর্তব্যরত সাংবাদিকদেরও নানা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। এমন অবস্থা সকাল 11:30 পর্যন্ত দেখা গেছে। আয়নাঘরের ভয়ঙ্কর বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান। দীর্ঘ 8 বছর পর চোখে কাপড় বেঁধে দুই হাতে হাতকড়া পরিয়ে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান একটি গোপন কারাগার থেকে বের করল কয়েকজন। এ সময় তিনি মুহুর্মুহুর গুলি শব্দ শুনতে পাচ্ছিলেন। চোখ মুখ শক্ত করে বেঁধে রাখায় তার দম যেন বন্ধ হয়ে আসছিল। এর কিছুক্ষণ পরই আরমানকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে একটি কর্দমাক্ত গর্তে ফেলে দেওয়া হয়। গত 8 বছরে এই প্রথম তিনি প্রকৃতির আলো বাতাসের ছোঁয়া পেলেন। তিনি মনে করেছিলেন হত্যার উদ্দেশ্যেই তাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ তখনও তিনি জানতেন না যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তাকে মুক্তি দিয়ে এর হোতারা পালিয়ে যাচ্ছে। আর দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। ফ্রান্সের বার্তা সংস্থা এপির বরাতে লুক্সেমবার্গ ভিত্তিক গণমাধ্যম আরটিএল আহমেদ বিন কাশেমের সাক্ষাৎকারটি প্রকাশ করেছে। সেখানে তিনি এসব শ্বাসরুদ্ধকর ঘটনার বর্ণনা দেন। তিনি ভেবেছিলেন তারা তাকে হত্যা করবে। তিনি এটাও জানতেন না তাকে হাত পা বেঁধে দিয়ে আসার মাত্র কয়েক ঘন্টা আগে শেখ হাসিনার পতন হয়েছে। 5 আগস্ট 15 বছরের স্বৈরাচারী শাসনের পর হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এই দিনও গুম হওয়া আহমেদ অন্ধকারের সেই আয়নাঘরেই ছিলেন। সেনাবাহিনীর গোয়েন্দারা ছাড়া ওই গোপন কারাগারের খবর কেউই জানতেন না। আরমান বলেন, বন্দি ছাড়া কারো সাথে যোগাযোগের কোনো উপায় ছিল না। দীর্ঘ 8 বছর তিনি সেখানে একটি কক্ষে আটক ছিলেন। আয়নাঘর সম্পর্কে যেন কেউ কোনো তথ্য না পায় সে বিষয়ে গোয়েন্দারা কঠোর নীতি অনুসরণ করতেন। আরমান বলেছেন, তিনি আয়নাঘর থেকে বাইরের আজান শুনতে পেতেন। সেখানে উচ্চ আওয়াজে মিউজিক বাজানো হতো। মূলত আজান শুনে শুনে তিনি দিন রাতের পার্থক্য করতেন। তবে সেখানে ঠিক কতদিন অতিবাহিত করেছেন সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা ছিল না তার। মিউজিক বন্ধ হলেই তিনি অন্য বন্দীদের আর্তনাদ শুনতে পেতেন। তিনি বলেন, ধীরে ধীরে আমি বুঝতে পারি সেখানে আমি একা নই। আমি সেখানে প্রতিনিয়ত অন্য বন্দীদের কান্নার আওয়াজ শুনতে পেতাম। সম্ভবত সেখানে নির্যাতন সহ্য করতে না পেরে বন্দীরা চিৎকার করত। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে 2009 সালে ক্ষমতায় আসার পর হাসিনা 6 শতাধিক লোককে গুম করেছে। 2022 সালে একটি গণমাধ্যমে আয়নাঘর সম্পর্কে খবর প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত হাসিনার ওই গোপন কারাগার সম্পর্কে মানুষের কোনো ধারণাই ছিল না। আয়নাঘর নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর হাসিনা সরকার তা অস্বীকার করেছিল। এছাড়া তারা গুমের বিষয়টি অস্বীকার করে আসছিল। সে সময় বলা হয়েছিল, যারা নিখোঁজ হয়েছে তারা অবৈধ উপায়ে ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন। আরমান জানান, এক রাতে সাদা পোশাকধারী কয়েকজন তাদের বাড়িতে প্রবেশ করে এবং তার পরিবারের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়। তাকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামিয়ে একটি গাড়িতে তোলা হয়। তিনি বলেন, আমি কখনো স্বপ্নেও আমার এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা ভাবতে পারিনি। আমি বুঝতে পারিনি বাবার ফাঁসির কয়েকদিন আগে আমাকে এভাবে তুলে নিয়ে যাওয়া হবে। আমি যখন বারবার তাদের বলেছিলাম, আপনারা কি জানেন আমি কে, মামলার পরিচালনার জন্য আমাকে বাবার ওখানে থাকতে হবে। আরমানকে তুলে নিয়ে যাওয়ার 4 সপ্তাহ পর মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আরমানকে কর্দমাক্ত নর্দমায় ফেলে যাওয়ার পর রাতে তিনি তার বাড়ির পথ খোঁজার চেষ্টা করেছিলেন। পরে তিনি তার বাবার প্রতিষ্ঠিত একটি হাসপাতালে খোঁজ পান এবং সেখানে গিয়ে তিনি তার পরিচয় দেন। হাসপাতালটির
এক স্টাফ তার পরিচয় শনাক্ত করতে পেরে তার পরিবারের সাথে যোগাযোগ করেন। হাসপাতালে উপস্থিত লোকজনের কথা শুনে আরমান জানতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনের কথা, যার ফলে তিনি মুক্তি পেয়েছেন। আরমান বলেছেন, দেশের তরুণদের কারণে আমি মুক্তি পেয়েছি। আমি যখন এই তরুণদের দেখি যে তারা দেশকে নেতৃত্ব দিচ্ছে, তখন আমি বাংলাদেশের সঠিক গন্তব্য সম্পর্কে নিশ্চিত হতে পারি। আরমান পরিবারের কাছে ফিরে এলো। তার মানসিক অবস্থা এখনো বিপর্যস্ত বলে জানিয়েছে তার পরিবার। আরমানকে গুম করার সময় তার বড় মেয়ের বয়স ছিল 4 বছর এবং ছোট মেয়ে ছিল 3 বছরের।